হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আগের 5টা ভিডিওতে আমরা দেখেছি লুসিফার সিজন 3 এর এপিসোড 1 থেকে 15 পর্যন্ত, আর আজকে পার্ট 6 এ এপিসোড 16 থেকে 18 পর্যন্ত এক্সপ্লেন করব, যেখানে আমরা দেখব পিয়ার্সের অভিশাপ কাটানোর জন্য লুসিফারের মাথায় নতুন কোনো প্ল্যান এসেছে। তবে সেই প্ল্যানটা ঠিক কী এবং কতটুকু কার্যকর সেই উত্তরই জানবো আজকের ভিডিওতে। সেই সাথে আজকের ভিডিওর লাস্ট এপিসোডটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, তাই সেটা অবশ্যই দেখবেন। যাই হোক, এপিসোড 16 সিন শুরু হয় লুসিফার আর পিয়ার্সকে দেখিয়ে। লুসিফার ছবি এঁকে পিয়ার্সকে বোঝাচ্ছিল সে অভিশাপ পেয়েছিল তার ভাই অ্যাবেলকে খুন করার অপরাধে। তাই তারা যদি এমন কিছু করে যাতে এই ঘটনাটাই বদলে যায়, মানে যদি অ্যাবেলের বডি হেল থেকে এনে কারোর শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তো অ্যাবেল আবারও বেঁচে উঠবে, আর সে যদি বেঁচে উঠে তাহলে পুরো ঘটনাটাই বদলে যাবে। যাকে হত্যা করা হয়েছে সে যদি বেঁচেই থাকে, তাহলে আর খুনের উপরে হত্যার অভিযোগ কিভাবে আনা হবে, তাই না? লুসিফারের আইডিয়াটা পিয়ার্সের ভালো লাগে, তাই তারা বডি খোঁজা শুরু করে যে বডিতে অ্যাবেলকে ঢোকানো হবে আর কি। আসলে কারো আত্মা যে কোনো বডিতে ঢোকানো যায় না, এর জন্য রিসেন্টলি মৃত কাউকে লাগে। যাই হোক, এরই মধ্যে ক্লয়ি এসে জানায় হাইরাস ডাউনটাউনে একটা বোম ব্লাস্ট হয়েছে, একজন মারা গিয়েছে আর একজন আইসিইউতে আছে। এই খবর শুনে লুসিফার আর পিয়ার্স দুজনেই খুশি হয়, কারণ তারা তাদের সম্ভাব্য বডির খোঁজ পেয়ে গিয়েছে। এই জন্য তারা ক্লয়কে ক্রাইম স্পটে পাঠিয়ে নিজেরা হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই বাধ্য হয়ে ক্লয় ড্যানকে নিয়ে ক্রাইম স্পটে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে এটা একটা প্রডিউসারের অফিস, যার নাম হলো অ্যালেক্সা। অ্যালেক্সার নামে একটা পার্সেল এসেছিল যেটার ভিতর বোম ছিল। এই পার্সেলটাই অ্যালেক্সার সেক্রেটারি ব্রি খুলেছিল, আর তখনই বোমটা ব্লাস্ট হয়, যার জন্য ব্রি এখন আইসিইউতে, আর তার পাশে লুসিফার এবং পিয়ার্স দাঁড়িয়ে। লুসিফার বলে এই মেয়েটি এখনও অনেক ইয়াং, তাই এর শরীরে অ্যাবেলকে ঢোকালে তো সে অনেক দিন বেঁচে থাকবে, তাই তাদের বৃদ্ধ কাউকে সিলেক্ট করা উচিত। তখনই পাশের কেবিনে তারা একজন বৃদ্ধ মহিলাকে পেয়ে যায় যে এইমাত্র মারা গেল। তাই লুসিফার তাদের কাজের জন্য পারফেক্ট একজনকে পেয়ে যায়। সে তখনই নিজের অ্যাঞ্জেল উইংস খুলে হেলে চলে যায় এবং অ্যাবেলের আত্মা এখানে পাঠিয়ে দেয়। কিন্তু এ সময় একটা ভুল হয়ে যায়। লুসিফার অ্যাবেলের আত্মা বৃদ্ধার শরীরের বদলে ভুলে ব্রির শরীরে ঢুকিয়ে দেয়। তারা যখন বৃদ্ধার জেগে ওঠার অপেক্ষায়, ততক্ষণে ব্রি জেগে উঠে আইসিইউ থেকে পালিয়ে যায়। যদিও এটাকে লুসিফার সাকসেস হিসেবেই দেখে এবং পিয়ার্সকে বলে তার হাতের চিহ্নটা আছে কিনা দেখার জন্য। পিয়ার্স চেক করে দেখে তার হাতের অভিশপ্ত চিহ্নটা তখনও আছে। এর মানে হলো তার অভিশাপ এখনো কাটেনি। তাই তারা ব্রিকে মানে অ্যাবেলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ক্লয়ি আর ড্যান প্রডিউসার অ্যালেক্সাকে পাঠানো হুমকি দেওয়া চিঠি এবং মেইলগুলো ঘেঁটে দেখছিল। তারা ওয়েট নামের একটা কমন নাম খুঁজে পায়, যে কিনা একটা বইয়ের লেখক। ওয়েট মোট 2বার অ্যালেক্সাকে হুমকি দেওয়া লেটার পাঠিয়েছে, তাই ক্লয়ি আর ড্যান তখন তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে পিয়ার্স আর লুসিফার অ্যাবেলকে কোথাও খুঁজে না পেয়ে মেজের কাছে গিয়ে সাহায্য চায়, কারণ হেলে মেজ অ্যাবেলকে অনেকবার টর্চার করেছে, তাই সে অ্যাবেলের ব্যাপারে অনেক কিছুই জানে। মেজ জানায় অ্যাবেলও লুসিফারের মতো ফুর্তিবাস, তাই সেও হয়তো এই মুহূর্তে কোনো পার্টিতেই থাকবে। এদিকে ক্লয়ি আর ড্যান ওয়েটকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলে পৌঁছে যায়। ক্লয়ি অবশ্য একটু আপসেট ছিল, কারণ লুসিফার তার পার্টনার, অথচ সে এখন পিয়ার্সের সাথে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওয়েটকে ডাকতেই সে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। এই লোকটা আসলে হাফ পাগল হয়ে গিয়েছে। সে এতটাই অবসেসড যে একটা মুভির ক্যারেক্টারকে বাস্তবে ধরে নিয়ে জঙ্গলে থাকা শুরু করে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করে বোঝা যায় এই লোকের দ্বারা খুন করা সম্ভব না, তবে তারা অ্যালেক্সার শত্রুদের ব্যাপারে তার কাছে বেশ কিছু ক্লু পায়। এদিকে অ্যাবেল একটা পার্কে সুইমিং পুলের পাশে বসেছিল। তখন অ্যামানাডিল তার কাছে গিয়ে বলে তাকে লুসিফার নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখানে নিয়ে এসেছে, পৃথিবী তার জায়গা না, তাকে আবারও হেলে ফেরত যেতে হবে। অ্যামানাডিল তাকে একটা গানও বের করে দেয় এবং আত্মহত্যা করে হেলে ফেরত যেতে বলে, কিন্তু অ্যাবেল তার কথা শোনে না। সেই নতুন জীবন উপভোগ করতে চায়। এ সময় লুসিফার আর পিয়ার্সও অ্যাবেলের খোঁজে আসছিল। লুসিফার পিয়ার্সকে বুদ্ধি দেয় যেহেতু সে অ্যাবেলকে হত্যা করেছিল, তাই এখন যদি অ্যাবেল তাকে হত্যা করে তাহলে তো হিসাব সমান সমান হয়ে যাবে, এতে পিয়ার্সের অভিশাপ নিশ্চয়ই কেটে যাবে। এখানে সিন শিফট হলে আমরা দেখতে পাই ক্লয়ি ওয়েডের কাছে পাওয়া ইনফরমেশন ঘাটাঘাটি করে একজন বলিভিয়ান কন্ট্রাক্ট কিলারকে টার্গেট করে, যে কিনা গতকাল এখানে এসেছে। হতে পারে সেই বোমটা পার্সেল করে পাঠিয়েছিল। তারা তাই লোকটাকে খুঁজতে বের হয়, কিন্তু তারা খোঁজার আগেই লোকটা সেই পার্কে পৌঁছে যায় যেখানে অ্যাবেল মানে ব্রি রয়েছে। আসলে সে ব্রিকে হত্যা করতেই সেখানে গিয়েছিল, কিন্তু সে গুলি চালানোর আগেই অ্যাবেল তার উপর গুলি চালিয়ে দেয়। ঠিক এই সময়ে পিয়ার্স আর লুসিফারও সেখানে পৌঁছে যায়।
অ্যাবেল তো ততক্ষণে পালিয়ে যায়, কিন্তু তারা অ্যামানাডিলকে সেখানে পায়। লুসিফার অ্যামানাডিলকে সাবধান করে দেয় তার পথে বাধা হয়ে না দাঁড়াতে, কিন্তু অ্যামানাডিল বলে লুসিফার যেটা করছে সেটা অন্যায়, সে কিছুতেই তাকে এরকম অন্যায় করতে দেবে না। তাই লুসিফার যতবারই তার স্বার্থ হাসিলের চেষ্টা করবে ততবারই অ্যামানাডিল তার পথে বাধা হয়ে দাঁড়াবে। এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অ্যামানাডিল সেখান থেকে চলে যায়। এদিকে পিয়ার্সের কাছেও ততক্ষণে আপডেট চলে আসে মৃত কিলার লোকটা তাদের প্রাইম সাসপেক্ট ছিল। তাই তারা ক্লয়কে গিয়ে জানায় তাদের ভুলের কারণেই কিলার লোকটাকে মরতে হয়েছে এবং ব্রি পালিয়ে গিয়েছে। ক্লয় তেমন কোনো রিয়াকশন না দেখিয়ে বলে তাদের আবারও প্রডিউসারের অফিসে গিয়ে খোঁজ নেওয়া উচিত আসলে ব্রিয়ের সাথে বলিভিয়ানদের কি ঝামেলা ছিল। ক্লয় আর লুসিফার তাই প্রডিউসারের অফিসে গিয়ে দেখে তাদের সমস্ত কন্ট্রাক্ট পেপারস একটা লকারে রাখা আছে, আর সেই লকারে ব্রিয়ের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। এতে তাদের ব্রিয়ের উপরে আরও সন্দেহ জাগে। তারা ফিরে এসে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে বলিভিয়া থেকে ব্রিয়ের অ্যাকাউন্টে $50,000 করে 2 বার ট্রানজ্যাকশন হয়েছে। এতে ব্রিয়ের উপরে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই পিয়ার্স মেজের সাথে আলোচনা করছিল অ্যাবেলকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিয়ে। ঠিক তখনই অ্যাবেল সেখানে চলে আসে এবং পিয়ার্সকে গুলি চালিয়ে দেয়। পিয়ার্স মরে গেছে ভেবে অ্যাবেল আনন্দে নাচতে শুরু করে। আসলে হেলে যাওয়ার পরে অ্যাবেলকেও একটা শাস্তি দেওয়া হয়েছিল, তাকে অনন্তকাল ধরে তার ভাই কেইন মানে পিয়ার্সের হাতে বারবার মরতে হবে। মানে অ্যাবেল যতবারই হেলে বেঁচে উঠবে কেইন তাকে ততবারই বিভিন্নভাবে হত্যা করবে। তবে এই প্রথমবার উল্টো ঘটনা ঘটেছে, অর্থাৎ অ্যাবেলই কেইনকে হত্যা করেছে, তাই সে এত বেশি খুশি। কিন্তু একটু পরেই পিয়ার্স আবারও বেঁচে উঠে, অর্থাৎ বোঝাই যাচ্ছে তার অভিশাপ এখনো কাটেনি। ভাইকে আবারও বেঁচে উঠতে দেখে অ্যাবেল ভয়ে জড়ো হয়ে যায়। তখন পিয়ার্স তাকে বোঝায় ভয় পাওয়ার দরকার নেই, অ্যাবেল এখন আর হেলে নেই, সে পৃথিবীতে আছে, তাকে আর পিয়ার্স মারবে না, বরং সে চায় অ্যাবেল বেঁচে থাকুক এবং তার মৃত্যুতে সাহায্য করুক। এরপরে পিয়ার্স অ্যাবেলকে বুঝিয়ে সুঝিয়ে বুড়োতে নিয়ে আসে এবং ক্লয়ের হাতে তুলে দেয়। কিন্তু পৃথিবীতে ঘটা ব্যাপারগুলো সম্পর্কে তো অ্যাবেল কিছুই জানত না, আর জানবেই বা কিভাবে? শরীরটা ব্রিয়ের হলেও আত্মাটা তো অ্যাবেলের, তাই না? যাই হোক, ক্লয়ের সব প্রশ্নের উত্তরেই অ্যাবেল হ্যাঁ বলে দেয়, তাই তাকে বেশি কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজনও হয় না। এদিকে অ্যামানাডিল আবার অ্যাবেলের খোঁজে গিয়ে দেখে সেখানে অ্যাবেল নেই, বরং মেজ দাঁড়িয়ে আছে। আসলে মেজই প্ল্যান করে অ্যামানাডিলকে এখানে টেনে এনেছে যাতে সে লুসিফারের কাছে বাধা না দিতে পারে। মেজ এখানে অ্যামানাডিলের সাথে ফাইট শুরু করে। আসলে সে লিন্ডার ব্যাপারটা নিয়ে এখনও অ্যামানাডিলের উপর রেগে আছে, তাই সেই শোধও সে তুলছিল। অন্যদিকে ক্লয়ি অ্যাবেল আর লুসিফারকে নিয়ে প্রডিউসারের অফিসে যায় যাতে অ্যাবেল মানে ব্রিয়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই লকারটা খোলা যায়। এরই মধ্যে ড্যান ক্লয়কে ফোন দিয়ে জানায় অ্যালেক্সা রোজ সকালে অফিসে আসতো, শুধুমাত্র বোম ব্লাস্টের দিন সে সকালে অফিসে আসেনি। তাছাড়া সে হাসপাতালে ব্রিয়ের ইনফরমেশন কালেক্ট করতেও গিয়েছিল, তাই হতে পারে সেই আসল অপরাধী। এরপরে ক্লয় আর ব্রি লকারটা খুলতেই দেখে সেখানে একটা টাইম বোম রাখা আছে। এতে ক্লয় পুরো নিশ্চিত হয়ে যায় অ্যালেক্সা আর বলিভিয়ানরা মিলে কোনো অপরাধ কাজে জড়িত ছিল, আর যেটা ব্রি জেনে গিয়েছিল কারণ সেই তো অ্যালেক্সার অ্যাসিস্ট্যান্ট ছিল, আর এজন্যই অ্যালেক্সা আর বলিভিয়ানরা মিলে ব্রিকে হত্যার চেষ্টা করে। যাই হোক, খুনি তো ধরা পড়েই গেল, কিন্তু লকারের বোমটা তো ডিসপোজ করতে হবে, তাই জীবনের ঝুঁকি নিয়ে ক্লয় খুব সাবধানে বোমটা ডিসপোজ করে এবং সবাইকে বাঁচিয়ে নেয়। এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় পিয়ার্স আর অ্যাবেল দুজনে নিজেদের মধ্যকার রেষারেষি শেষ করে ফেলে। তারপরে আনন্দের সাথে অ্যাবেল রাস্তা পার হবার সময়ে একটা অ্যাম্বুলেন্স এসে তাকে ধাক্কা দিয়ে আবারও মেরে ফেলে, আর এখানেই এপিসোড 16 শেষ হয়। এপিসোড 17 শুরুতে দেখা যায় একটা হিপ হপ ডান্সিং শো চলছিল। ডান্স চলাকালীন হঠাৎ একটা আতশবাজি এসে একজন ডান্সারের বুকে লাগে এবং তখনই সে মারা যায়। এরপর ডিটেকটিভ টিম সেখানে গিয়ে পৌঁছায়। তারা জানতে পারে মৃত মেয়েটির নাম হলো জিল, যে একজন ব্যাকআপ ডান্সার, কিন্তু আজকের শোতে সে মঞ্চে এসেছিল মেইন ডান্সার আজরার ড্রেস আপে। মেইন ডান্সার আজরাও তখন মঞ্চে ছিল, কিন্তু তাদের দুজনেরই মুখে মাস্ক পরা ছিল, তাই সবাই ধারণা করে খুনি হয়তো আজরাকেই মারতে চেয়েছিল। কিন্তু আজরা আর জিলের একই ড্রেস আপ হওয়ায় সে কনফিউজড হয়ে জিলকে মেরে ফেলেছে। এই জন্যই ক্লয় আর লুসিফার আজরার সাথে কথা বলতে যায়। আজরা জানায় তার একজন এক্স ব্যাকআপ সিঙ্গার তাকে গত সপ্তাহে হুমকি দিয়েছিল, যার নাম হলো প্যাট্রিক। প্যাট্রিক বলেছিল সে আজরার খুবই নির্মম এবং ভয়ানক মৃত্যু দেখতে চায়। তাই এই ক্লু ধরে ক্লয় আর লুসিফার প্যাট্রিকের সাথে দেখা করে, কিন্তু প্যাট্রিক জানায় সে ঘটনার সময় অন্য জায়গায় স্টেজ শোতে ব্যস্ত ছিল। তাছাড়া সে আজরাকে প্রাণে মারতে চায় না, বরং তার চেয়ে আরও বড় সিঙ্গার এবং ডান্সার হয়ে তাকে হারিয়ে দিতে চায়। তাই সে চায় আজরা বেঁচেই থাকুক, না হলে সে কার সাথে কম্পিটিশন করবে। প্যাট্রিককে জিজ্ঞাসাবাদের পর লুসিফাররা অফিসে ফিরে আসে। সেখানে এলা আজরার সোশ্যাল মিডিয়া মেসেজ চেক করে বেনি নামের একজন সাসপেক্ট পায়।
তাই ক্লয়ি আর লুসিফার তাকে জিজ্ঞাসাবাদের জন্য যায়। বেনির বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়ির দরজা আগে থেকেই খোলা ছিল। ভেতরে ঢুকতেই দেখা যায় বেনির ডেড বডি পড়ে আছে। ডেড বডির পাশে তারা আজরার একটা ফটো আর একটা সুইসাইড নোটও খুঁজে পায়, যেটাতে লেখা আছে বেনি আজরাকে খুব ভালোবাসে, কিন্তু সে জানে আজরা কখনো তার হবে না, তাই সে আজরাকে হত্যা করার পরে নিজেও আত্মহত্যা করেছে। এটার মানে হলো বেনি ভেবেছিল আতশবাজির অ্যাটাকে আজরা মারা গিয়েছে। যাই হোক, সবাই ভেবেছিল কেসটা সলভ হয়ে গিয়েছে, কিন্তু ফরেন্সিক রিপোর্টে দেখা যায় জিল মরার আগেই, মানে আজরার উপর অ্যাটাকের একদিন আগেই বেনি মারা গিয়েছে। তার মানে এটা তো স্পষ্ট যে কেউ প্ল্যান করে মার্ডার এবং সুইসাইড কেসটা সাজিয়েছে। সুতরাং তারা বুঝতে পারে আজরার প্রাণ এখনো ঝুঁকিতে আছে, খুনি নিশ্চয়ই আবারও আজরার উপর অ্যাটাক করবে। তাই আজরার প্রোটেকশনের জন্য ক্লয়ি আর লুসিফার তার কাছে যায়। আজরা প্রথমে বারণ করে দেয় যে তার কোনো প্রোটেকশনের প্রয়োজন নেই, কিন্তু তখনই তার উপর একটা গুলি চলে, যদিও ঠিক মুহূর্তেই ক্লয়ি তাকে বাঁচিয়ে নেয়। এরপরে ডিটেকটিভ টিম আসলে এলা সেখানে একটা গান খুঁজে পায়। তারা বুঝতে পারে খুনি হয়তো এই প্রোটেকশনেরই কেউ। তাই লুসিফার আজরাকে প্রোটেকশনের দায়িত্ব নেয় এবং তাকে তার লাক্স হোটেলে নিয়ে যায়। অন্যদিকে ক্লয়ি জানতে পারে তারা যে গানটা খুঁজে পেয়েছে সেটা আজরার ম্যানেজারের নামে রেজিস্ট্রেশন করা। তাই সে ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ম্যানেজার জানায় আজরা তার কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতো, তাকে মেরে সে নিজের ক্ষতি কেন ডেকে আনবে। ক্লয়ি জানায় ম্যানেজার হয়তো ইন্স্যুরেন্সের টাকার জন্য আজরাকে খুনের চেষ্টা করেছে, কারণ আজরা মারা গেলে সে হিউজ পরিমাণ টাকা পাবে। কিন্তু ম্যানেজার জানায় সে ইন্স্যুরেন্স থেকে যে পরিমাণ টাকা পাবে তার চেয়ে অনেক বেশি টাকা সে আজরার একটা শো এর জন্য পায়, তাই আজরাকে মারার প্রশ্নই আসে না। তবুও ক্লয়ি তাকে সাসপেক্ট হিসেবে গ্রেফতার করে। এদিকে লুসিফার ঠিকঠাকভাবেই আজরার খেয়াল রাখছিল। আজরা লুসিফারকে তার জন্য ড্রিঙ্ক বানাতে বলে। লুসিফার ড্রিঙ্ক বানিয়ে দেখে আজরা তার ঘর থেকে পালিয়ে গিয়েছে। আজরাকে খুঁজতে লুসিফার বাইরে এসে দেখে আজরা লুসিফারের লাক্স ক্লাবে গান গাইতে শুরু করে দিয়েছে। লুসিফার তখন দ্রুত গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আজরা নাছোড়বান্দা, সে সব সময় নিজেকে স্পটলাইটে রাখতে চায়, তাই সে গান চালিয়েই যায়। বাধ্য হয়ে লুসিফারও তার সাথে গান গাইতে শুরু করে। গান শেষ হতেই আজরার অ্যাসিস্ট্যান্ট সিসি একটা ছুরি হাতে বেরিয়ে আসে। সে প্রথমে লুসিফারকে হুমকি দিয়ে বলে, তুমি তো বলেছিলে আজরাকে প্রোটেক্ট করবে, তাহলে সে এখানে এসে নাচাগানা করার সুযোগ পেল কিভাবে? তারপরে সিসি আজরার দিকে তাকিয়ে বলে, দুটো খুন হয়ে গিয়েছে, তবুও কি তোমার হুঁশ হবে না? তুমি কবে এসব নাচাগানা বন্ধ করবে? আজরা জানায় এসব গান বাজনাই তার জীবন, সে এসব কিছু ছাড়তে পারবে না। এতে সিসি আরও রেগে যায়। আসলে সে স্কুল লাইফ থেকেই আজরাকে পছন্দ করে, সে সব সময় আজরার সাথেই থাকতে চাইতো, কিন্তু যেদিন থেকে আজরা স্পটলাইটে এসে গিয়েছে সেদিন থেকে সে সিসির কাছ থেকেও দূরে সরে গিয়েছে। তাই সিসি সব সময় চাইতো যেভাবেই হোক আজরাকে সে গান গাওয়া বন্ধ করাবে, আর এই জন্যই আজরাকে ভয় দেখাতে সে জিলকে হত্যা করেছে। তাছাড়া আজরার সবচেয়ে বড় ফ্যান বেনিকেও সেই মেরে ফেলেছে, যাতে আজরা আজীবনের জন্য তার হয়ে যায়। এ সময় ক্লয়ি সেখানে পৌঁছে যায় এবং গান পয়েন্টে রেখে সিসিকে ছুরিটা ফেলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সিসি ক্লয়ির উপরে অ্যাটাক করলে লুসিফার মাঝখানে গিয়ে সিসিকে ধাক্কা মারে, যদিও এতে সিসির ছুরিটা লুসিফারের বাহুতে ঢুকে যায়। ক্লয়ি তখন লুসিফারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে খুব চিন্তিতও হয়ে পড়ে। আসলে সে আর কিভাবে জানবে যে এসব ছোটখাটো চোটে লুসিফারের কিছুই হয় না, সে একজন ইমমর্টাল। যাই হোক, এরপরে সিন চেঞ্জ হয়ে আমাদের এলএপিডি অফিসে নিয়ে আসে। পিয়ার্স এসে ক্লয়িকে আরও একটা কেস সলভ করায় অভিনন্দন জানায়। তখন সে ক্লয়ির হাতে আজকে আজরার শোয়ের দুটো ভিআইপি টিকিট দেখতে পায়। আজরা তার প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ টিকিট দুইটা পাঠিয়েছে। পিয়ার্স ক্লয়িকে জিজ্ঞেস করে তার সাথে শো দেখতে আর কে যাচ্ছে। ক্লয়ি জানায় সে এখনও এটা নিয়ে ভাবেনি। তখন পিয়ার্স জানায় সে ক্লয়ির সাথে যেতে চায়। ক্লয়িও পিয়ার্সকে সাথে নিতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর লুসিফারও ক্লয়ির সাথে দেখা করতে আসে। সেও ক্লয়ির কাছে শোয়ের টিকিট দেখে তার সাথে যেতে চায়, কিন্তু ক্লয়ি তো পিয়ার্সকে কথা দিয়ে ফেলেছে, তাই সে লুসিফারকে বলে সে পিয়ার্সকে সাথে নিয়ে যাচ্ছে। তখন লুসিফার তাদের এনজয় করতে বলে সেখান থেকে চলে যায়, কিন্তু সে মনে মনে খুবই আপসেট হয়। লুসিফার লিন্ডার কাছে গিয়ে ছলো চোখে বলে, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। আর এটার মধ্য দিয়ে এপিসোড 17 শেষ হয়। এপিসোড 18 শুরুতে আমরা 1958 সালে লস অ্যাঞ্জেলসের একটা ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখতে পাই, যেখানে পিয়ার্স কোনো একজন ব্রোকেন হার্ট সাইকো কিলারের কেস নিয়ে তদন্ত করছিল। এরপরে সিন বর্তমানে ফিরে আসে, আর পিয়ার্সের হাতে একটা নিউজ পেপার দেখা যায়, যেটাতে হেডলাইন দেওয়া ব্রোকেন হার্ট কিলার জেলখানায় মারা গিয়েছে। তার মানে পিয়ার্স হয়তো নিউজটা দেখে সেই পুরনো সময়টাকে মনে করছিল। যাই হোক, এ সময় ক্লয়ি এসে পিয়ার্সের সাথে গল্প শুরু করে, আর দুজনকে হাসাহাসি করতে দেখে উপরে দাঁড়িয়ে লুসিফারের মনে আগুন জ্বলতে শুরু হয়। সে ক্লয়ি আর পিয়ার্সকে আর একসাথে দেখতে পারছিল না।
এরই মধ্যে ড্যান পিয়ার্সের অফিস রুমে চলে আসে এবং জানায় তারা একটা ডাবল মার্ডারের কেসের রিপোর্ট পেয়েছে। এটা শুনে ডিটেকটিভ টিম সাথে সাথে সেখানে তদন্তে যায়। ক্রাইম স্পটে গিয়ে লাশগুলো দেখেই পিয়ার্স বুঝে যায় এরকম প্যাটার্নে খুন হতে সে আগেও দেখেছে। আসলে 1958 সালে সেই হার্ট ব্রোকেন কিলার এই প্যাটার্নেই কাপলদের খুন করত, আর কিলার শুধু তাদেরই খুন করত যারা বিবাহিত হয়েও পরকীয়া লিপ্ত ছিল। যাই হোক, যে দুজনের লাশ পাওয়া গিয়েছে তারা হলো রবি এবং রিচেল। এদের মধ্যে রবি বিবাহিত। রবির ওয়েডিং রিংটা তার বুকের ক্ষতর মধ্যে আছে কিনা পিয়ার্স সেটা চেক করতে বলে। সবাই পিয়ার্সের কথা শুনে বেশ অবাক হয়। তখন পিয়ার্স সবাইকে জানায় 1950-এর দশকে ক্লার্ক হফম্যান নামের সেই হার্ট ব্রোকেন কিলার এই প্যাটার্নেই খুন করত। যদিও কিছুদিন আগে সে জেলে মারা গিয়েছে, তাই হয়তো কেউ তার প্যাটার্নকে নকল করে এই খুন দুটো করেছে। এরপর সিন শিফট হয়ে আমাদের এলএপিডি অফিসে নিয়ে যায়। ডিটেকটিভ টিম রবির স্ত্রী অ্যামাকে জিজ্ঞাসাবাদের জন্য রেখেছে। লুসিফার, ক্লয়ি আর পিয়ার্স অ্যামাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে জানতো রবি তাকে চিট করেছে এবং সে রিচেলের সাথে রিলেশনে আছে, আর এই জন্য কোর্টে তাদের ডিভোর্সের কেস চলছে। কিন্তু সে রবিকে মারেনি। এতটা নৃশংসভাবে খুন করা তার পক্ষে সম্ভব না। লুসিফাররা প্রথমে অ্যামার কথা বিশ্বাস করে না, কিন্তু ড্যান তখনই জানায় তাদের কাছে সেই প্যাটার্নে আরও 2টা খুনের রিপোর্ট এসেছে। সুতরাং তারা বুঝে যায় কেউ সেই হার্ট ব্রোকেন কিলারের প্যাটার্ন কপি করেই খুনগুলো করছে। যাই হোক, ডিটেকটিভ টিম দ্রুত ক্রাইম স্পটে গিয়ে ম্যারি এবং ড্যানিশ নামের দুজনের লাশ খুঁজে পায়। তাদেরকেও ঠিক একই প্যাটার্নে খুন করা হয়েছে। লুসিফার পিয়ার্সকে জিজ্ঞেস করে খুনি তার টার্গেটদের কিভাবে চুজ করে। পিয়ার্স এই ব্যাপারে সঠিক ইনফরমেশন জানত না, তবে তার 1958 সালের একটা ঘটনা মনে পড়ে। সে অ্যাডামস বারে বসে এই একই কেস নিয়ে চিন্তাভাবনা করছিল। তখন বারের মালিক কেই তার কাছে কথা বলতে আসে, কারণ এখানে তো সবাই আনন্দ ফুর্তি করতে আসে, অথচ শুধু পিয়ার্সই বারে কেস নিয়ে তদন্ত করতে আসে। তাই সে আলাদাভাবে কে এর দৃষ্টি আকর্ষণ করেছে। যাই হোক, কথায় কথায় পিয়ার্স তার কেসের ব্যাপারে কেইকে জানায়। তখন কেই তাকে সাজেশন দেয় খুনি তো আর হুট করে কাউকে খুন করবে না, বরং সে আগে থেকেই মার্ডারের স্পটে বারবার এসে তার প্ল্যান গোছাবে এবং টার্গেটকে অনেক দিন থেকে ফলো করবে। তাই খুনির কাছে পৌঁছাতে গেলে ভিকটিমকে নিয়েও ঘাটাঘাটি করা জরুরি। আর সেই সাজেশনটাই পিয়ার্সের মনে পড়লে সে বর্তমানের ভিকটিমদের অ্যাক্টিভিটি চেক করতে শুরু করে। তারপরে সে একটা ক্লু পায় যেখানে একজন ব্যক্তিকে উভয় ভিকটিমের স্পটে দেখা গিয়েছে। পিয়ার্স তখন কন্ট্রোল রুম থেকে জানতে পারে সেই ব্যক্তিটি এখন সেই অরিজিনাল হার্ট ব্রোকেন কিলারের বাড়ির সামনে রয়েছে। তাই তাকে ধরার জন্য তারা বেরিয়ে পড়ে। তারা হার্ট ব্রোকেন কিলারের বাড়ির সামনে গিয়ে দেখতে পায় তাদের সাসপেক্ট একজন ফটোগ্রাফার, যে কিনা কিলারের সেই বাড়িটার ফটো তুলছিল। কিন্তু সেই বাড়ির বর্তমান মালিক তাকে বকাঝকা করছিল। ডিটেকটিভ টিমকে দেখে তারা থেমে যায় এবং বাড়ির মালিক ভেতরে চলে যায়। কিন্তু তাদের সাসপেক্ট মানে ফটোগ্রাফার, যার নাম হলো নেইল, সে তাদেরকে দেখে ভাবে এরা হয়তো এখানকার ট্যুরিস্ট, তাই সে তাদেরকে নিয়ে ট্যুরে বেরিয়ে যায়। আসলে এই পুরো এলাকাটা ব্রোকেন হার্ট কিলারের জন্য বিখ্যাত। একে তো এখানেই সেই কিলারের বাড়ি, তাছাড়া এখান থেকেই সে ধরা পড়েছিল, তাই এটা এখন একটা ট্যুরিস্ট আকর্ষণ হয়ে গিয়েছে। তাই নেইল তাদের ট্যুরিস্ট ভাবার বোকামিটা করে ফেলে। আর লুসিফার, ক্লয় এবং পিয়ার্সও নেইলের বোকামির সুযোগ নিয়ে তার সঙ্গ দিতে শুরু করে। কথার এক পর্যায়ে ক্লয় নেইলকে বলে বর্তমান কিলার আসল কিলারের মতো এত ইন্টেলিজেন্ট না। তখন ক্লয়ের কথায় নেইল বিরক্ত হয় এবং ঘুরে দাঁড়িয়ে বলে বর্তমান কিলারও খুবই ইন্টেলিজেন্ট, সে আসল কিলারকে একদম পয়েন্ট টু পয়েন্ট কপি করতে পারে, তাই সেও কোনো অংশে কম না। নেইলের কথা শোনার পরে সমস্ত সন্দেহ তার দিকেই চলে আসে, কারণ খুনির ব্যাপারে এত তথ্য সাধারণ কারো জানার কথা না। তাই ক্লয়েও নিজের পরিচয় দিয়ে নেইলকে গ্রেফতার করে নেয়। এ সময় হঠাৎ সেই অ্যাডামস বারটা পিয়ার্সের নজরে আসে, তাই সে লুসিফার আর ক্লয়কে বুড়োতে পাঠিয়ে নিজে অনেক বছর পরে সেই বারে একবার ঢু মারতে চলে যায়। বারে ঢুকেই সে বড়সড় একটা ধাক্কা খায়। তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে দেখতে অবিকল কে এর মতোই, যার সাথে তার 1958 সালে শেষবার দেখা হয়েছিল। পরে অবশ্য সে জানতে পারে এই মেয়েটি হলো কে এর নাতনি, তাই তাদের চেহারায় এত মিল। যাই হোক, এই মেয়েটির নাম হলো মাডি। সে বংশ পরম্পরায় এখন এই বারের মালিক। পিয়ার্স এখানে বারের দেয়ালে একটা ফটো দেখতে পায়, যেটা দেখে সে খুব অবাক হয়। ফটোতে মাডির নানা এবং নানিকে দেখা যাচ্ছে। মাডির নানা হলো রে, যে কিনা একজন ডিটেকটিভ ছিল। এই লোকটাই 1950-এর দশকে সেই হার্ট ব্রোকেন কিলারকে হাতে নাতে ধরেছিল। পিয়ার্স আজকে প্রথম জানতে পারল রে আসলে কে এর স্বামী। আর এই কারণেই কে এর সাথে পিয়ার্সের যখন দেখা হয়েছিল তখন কেই তাকে সাজেশন দিয়েছিল শুধু অপরাধীই নয় বরং ভিকটিমদের উপরও নজর রাখা উচিত। যাই হোক, পিয়ার্স মাডির সাথে কথা বলছিল আর তখন তার কাছে ক্লয়ের ফোন আসে। ক্লয় জানায় সে নেইলকে জিজ্ঞাসাবাদ করে দেখেছে। সে জাস্ট মার্ডার সিনের একজন ফটোগ্রাফার, তাই সে মার্ডারগুলোর ব্যাপারে এত তথ্য জানত। এছাড়া সে এই খুনগুলোর সাথে কোনোভাবেই জড়িত না।
তখন পিয়ার্স ক্লয়কে অ্যাডামস বারে আসতে বলে ফোনটা কেটে দেয়। তারপরে সে মার্টিকে জিজ্ঞেস করে তার নানা যেসব কেসের তদন্ত করেছিল সেই সব কেসের ফাইলগুলো আছে কিনা। মার্টি জানায় সেগুলো স্টোর রুমেই আছে। পিয়ার্স ফাইলগুলো দেখতে চাইলে মার্টি তাকে স্টোর রুমে নিয়ে যায়। যাই হোক, ক্লয় আসার পরে পিয়ার্স তাকে নিয়ে হার্টব্রোকেন কিলারের কেসের সাথে জুড়ে থাকা সব ডিটেলস নিয়ে ঘাটাঘাটি করতে বসে। ক্লয় ফাইল থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খুঁজে পায়, যেমন খুনি ডিয়ার ডোটি নামের একটা রেডিও শো থেকে ভিকটিমদের সিলেক্ট করত। এই রেডিও শোতে প্রেম এবং বিয়ে সংক্রান্ত ব্যাপারে অ্যাডভাইস দেওয়া হতো। তাই ক্লয় ধারণা করে কপিক্যাট কিলারটা যদি অরিজিনাল কিলারের সব প্যাটার্ন ফলো করে থাকে তাহলে সে এই ব্যাপারটাও নিশ্চয়ই ফলো করবে। তারা এলএপিডি অফিসে ফিরে এসে এলার কাছে জানতে পারে ডিয়ার ডোটি নামে সেই রেডিও শো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে সেই শো এর অনুকরণে আরেকটা শো কিছুদিন আগে চালু হয়েছে, যেটার নাম চান্সেস চকলেট। এই শোতে প্রথমে একজন ছেলে বা মেয়েকে ডাকা হয় যার ধারণা তার পার্টনার তার সাথে চিটিং করেছে। তারপরে সেই পার্টনারকে ফোন দিয়ে বলা হয় কোম্পানির প্রমোশন উপলক্ষে ফ্রিতে চকলেট বিতরণ করা হচ্ছে আর তাকে চকলেট দেবার জন্য সিলেক্ট করা হয়েছে। তারপরে তাকে জিজ্ঞেস করা হয় এই চকলেট সে কাকে দিতে চায়। সেই সময় সে যদি তার নিজের পার্টনার বাদে অন্য কারো নাম বলে তাহলে সে ধরা খেয়ে যায়। যাই হোক, এবার ডিটেকটিভ টিম খুনিকে ধরার একটা প্ল্যান বানায়। লুসিফার সেই শোতে পার্টিসিপেট করে। সে গিয়ে জানায় তার ক্লয় নামের একজনের সাথে রিলেশন আছে, কিন্তু তার ধারণা ক্লয়ের হয়তো অন্য কারোর সাথেও রিলেশন আছে। তো নিয়ম অনুযায়ী শো থেকে ক্লয়কে ফোন দিয়ে সেম প্রসেসে জিজ্ঞেস করা হয় সে কাকে চকলেট দিতে চায় আর তার অ্যাড্রেস কি। ক্লয় তখন পিয়ার্সের নাম এবং ঠিকানা দিয়ে দেয়। তারপরে প্ল্যান মতো ক্লয় পিয়ার্সের বাড়িতে যায় আর ড্যান এবং লুসিফার বাইরে গাড়িতে বসে ব্যাকআপ হিসেবে অপেক্ষা করে। পিয়ার্স ক্লয়কে ডিনারে বসায়। এ সময় তারা বেশ আবেগী কথাবার্তা শুরু করে। ক্লয় পিয়ার্সের প্রতি নিজের দুর্বলতার কথা সত্যি সত্যি জানিয়ে দেয়। সেই সাথে ক্লয় এটাও বলে সে এমন একজনকে জীবনে চায় যে তাকে কখনো ছেড়ে যাবে না। তখন পিয়ার্স বলে সে সারা জীবন রিলেশন থেকে পালিয়ে বেরিয়েছে, কিন্তু ক্লয় চাইলে এবার সে তার সাথে স্থায়ী হতে চায়। এরই মধ্যে ড্যান এবং লুসিফার একজনকে ছদ্মবেশে পিয়ার্সের বাড়ির দিকে যেতে দেখে এবং তখনই তাকে আটকায়। কিন্তু দেখা যায় সে আসল খুনি না, বরং সে ওই রেডিও শো এর ভিডিওগ্রাফার। আর আসল খুনি তখন তার খেলা শুরু করে দিয়েছে। সে প্রথমে একটা গ্যাস রুমের ভেতরে ছেড়ে দেয়। এতে ক্লয় আর পিয়ার্স দুজনেই অজ্ঞান হয়ে যায়। তারপরে খুনি যেই না বড় হাতুড়ি দিয়ে ক্লয়কে মারতে যাবে তখনই লুসিফার তাকে ধরে ফেলে। তারপরে দেখে এটা সেই লোকটাই যাকে সে অরিজিনাল হার্টব্রোকেন কিলারের বাড়িতে দেখেছিল। খুনি জানায় সে তো লুসিফারের জন্য এইসব করছে, কারণ তার ভালোবাসার মানুষ তো চিট করেছে, তাই এই শাস্তি তার প্রাপ্য। তখন লুসিফার তাকে ঘুষি মেরে বলে কে কার সাথে থাকবে সেটা তুমি নির্ধারণ করে দেওয়ার কেউ না। তারপরে লুসিফার ক্লয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপরে সিন শিফট হয়ে আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে অ্যামেনাডিলকে শার্লট জিজ্ঞেস করে আমি যখন নিজের জ্ঞানে ছিলাম না তখন তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল। অ্যামেনাডিল জানায় আপনি আমার মা ছিলেন আর আপনার এখনো অনেক কিছুই জানা বাকি। তারপরে তারা ড্রিঙ্কস নিয়ে বসে পড়ে। এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় পিয়ার্স অ্যাডামস বারে বসে আছে। তখন ক্লয় তাকে ডিনার ডেটে যাওয়ার জন্য ফোন করে। পিয়ার্সও তার কথায় রাজি হয়ে যায়। মার্টি তখন পিয়ার্সের কাছে বসেছিল। সে জিজ্ঞেস করে এই মেয়েটি কি অনেক স্পেশাল। পিয়ার্স জানায় হ্যাঁ, সে অনেক স্পেশাল আর এই মেয়েটাই আমাকে নিজের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর এর মধ্য দিয়ে এপিসোড 18 শেষ হয়। তবে এই এপিসোড শেষে দুইটা প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্ন হলো পিয়ার্সের আসল উদ্দেশ্য কি, সে কোন স্বার্থে ক্লয়কে ইউজ করছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো অ্যামেনাডিল শার্লটকে কেন তার অজানা অতীত মনে করিয়ে দিচ্ছে, তারই বা কি উদ্দেশ্য। সেই সব প্রশ্নের উত্তর আমরা পরের পর্বগুলোতে পাব। তাই দ্রুত লাইক কমেন্টের কাজটা সেরে ফেলুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।